KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই এসএনইউ, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন আজকের আলোচনায় কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, তোমাকে আলোচনায় স্বাগত জানাবো। এবং শুরুতেই আমরা যে বিষয়ে দেখলাম যে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট আজ শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত খেলা চলছে। এখনো পর্যন্ত যে রান বলছে 307 এবং 5 উইকেটে ভারত এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু খেলা চলছে। তবে এই এজবাস্টন যে টেস্ট এবং আজকে যে টেস্ট হচ্ছে সেখানে যেরকম ভারতের এই সিরিজে সমতা ফেরানো লক্ষ্য, পাশাপাশি এজবাস্টনে যদি ভারত জয়লাভ করতে পারে তাহলে কিন্তু একটা রেকর্ড গড়বে, কারণ এখনো পর্যন্ত এজবাস্টনে কোনো জয় ভারত আনতে পারেনি, ট্র্যাক রেকর্ড যা বলছে। আমি শুরুতেই জয়জ্যোতি তোমার কাছে আসবো। আমরা দেখলাম যে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ভারতের যে প্রথম একাদশে পরিবর্তন হয়েছে, মূলত বোলিং এবং ফিল্ডিংয়ে যে চিন্তা রাখছিল ভারতীয় শিবিরকে, সেই জায়গা থেকেই কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা দেখলাম জশপ্রীত বুমরা, তার বদলে বাংলার পেসার আকাশদীপ খেলছেন। অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি, তিনি রয়েছেন। শার্দুল ঠাকুরের জায়গায় কিন্তু একজনকে আনা হয়েছে। সব মিলিয়ে এই যে নতুন টিম কম্বিনেশন, প্লেইং 11, তা নিয়ে কি বলবে? এবং বিতর্কও কিন্তু চলছে। একদমই, দেখো ভাস্বতী, এটা নিয়ে বিতর্ক চলছে এবং একবার বলে দিচ্ছি, ভাস্বতী অলরেডি বলেছে, আমি তাও একবার বলে দিচ্ছি। সাই সুদর্শনের জায়গায় ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুরের জায়গায় নীতিশ কুমার রেড্ডি এবং বুমরার জায়গায় আকাশদীপকে নেওয়া হয়েছে। এবার যখন নাকি টিম সিলেকশনটা হয়ে যায় তখন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও কিন্তু তাদের মতামত ব্যক্ত করতে থাকেন। আজকে এই এজবাস্টনে মানে এতটাই গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ যে এই ম্যাচটা ভারতকে ভারত যদি জিততে পারে তাহলে কিন্তু সিরিজটায় ভারত কামব্যাক করার একটা চান্স থাকবে। যদি এই টেস্ট ম্যাচটা হেরে যায় তাহলে সেখান থেকে কামব্যাক করা কিন্তু প্রায় অসম্ভব হয়ে যাবে, কারণ প্রত্যেকটা টেস্ট ম্যাচ তখন ইন্ডিয়াকে জিততে হবে। তাই এই টেস্ট ম্যাচে ভারতকে জিততে হলে দুজন ক্রিকেটারের প্রয়োজন ছিল। দুজন ক্রিকেটারের মধ্যে একজনও কিন্তু এই স্কোয়াডে নেই। একজনের নাম অবশ্যই জসপ্রীত বুমরা এবং অপরজনের নাম হচ্ছে কুলদীপ যাদব। বা এখানে পরিষ্কার আমি কোট করে বলছি, অ্যারন ফিঞ্চ এবং টম মুডি দুজনই টম মুডি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, অ্যারন ফিঞ্চও দুর্ধর্ষ ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ার। তারা বলছেন যে টেস্ট ম্যাচ জিততে গেলে 20টা উইকেটের প্রয়োজন এবং ভারতের যা বোলিং লাইন আপ তাতে 20টি উইকেট কিন্তু এত সহজে আসবে না। এখানে জসপ্রীত বুমরা একটা ফ্যাক্টর হতো অবশ্যই, এবং অপরদিকে কুলদীপ যাদব, যিনি চায়নাম্যান, তিনি কিন্তু একটা সারপ্রাইজ প্যাকেজ হয়ে আসতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই দুজনই নেই। এবং যে টিম সিলেকশনটা হয়েছে সেটা অনেকটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ টিম ইন্ডিয়ার বা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের, এটা কিন্তু বলা যায়। রবি শাস্ত্রী এবং সুনীল গাভাস্কার যেমন বলেছেন, এটা টোটালি ব্যাফলিং, কিছুই বোঝা গেল না। আমি একদম কোটটা বলছি, সুনীল গাভাস্কার কি বলছেন এখানে: কুলদীপ ইজ নট পিকড অ্যান্ড বুমরা ইজ সেভড জাস্ট টু প্লে হিম অ্যাট লর্ডস। দিস ম্যানেজমেন্টস ডিসিশন আর ব্যাফলিং। একদম পরিষ্কার এক হাত নিয়েছে গম্ভীর অ্যান্ড কোম্পানিকে সুনীল গাভাস্কার, লিটল মাস্টার। কারণ পরিষ্কার এখানে আমি যেটা বলছিলাম যে কুলদীপকে নেওয়া হয়নি এবং জসপ্রীত বুমরাকেও নেওয়া হয়নি লর্ডসে খেলানোর জন্য। এরকম মনে করা হচ্ছে লর্ডসে তিনি সফল হবেন, সেখানে ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পায়, বুমরা সেখানে জ্বলে উঠবেন। তবে এত কিছু যে ভাবনা, যদি এজবাস্টনটা হেরে যায় তাহলে তো 2-0 ডাউন হয়ে থাকবে এক্ষেত্রে ইন্ডিয়া। আবার রবি শাস্ত্রী, যিনি প্রাক্তন ভারতীয় কোচ এবং খুব সাকসেসফুল কোচ, তিনি বলছেন যে ইউ হ্যাড 7 days রেস্ট অ্যান্ড ইউ স্টিল ডোন্ট প্লে বুমরা হোয়েন ইউ আর 1-0 ডাউন, আই ক্যান নট বিলিভ ইট। তিনি এটাও বলছেন যে কোনো ক্রিকেটার ঠিক করতে পারে না যে কোন ম্যাচ তিনি খেলবেন, কোন ম্যাচ তিনি খেলবেন না। জসপ্রীত বুমরাকে এই ম্যাচে অবশ্যই দরকার ছিল, যেখানে 7 দিনের লম্বা একটা গ্যাপ, যেখানে তিনি অনেকটা কিন্তু রিফ্রেশ হওয়ার টাইম পেয়েছেন। তা সত্ত্বেও কেন এজবাস্টন টেস্টে নেই জসপ্রীত বুমরা বা কুলদীপ যাদব? তিনি তো খেলতে চেয়েছিলেন, তাকে কেন নেওয়া হলো না? তার বদলে
মানে ওয়াশিংটন সুন্দর নিয়েছে, সেটা যেটা যুক্তি দেখিয়েছেন শুভমান গিল যে ব্যাটিং অর্ডারটা যাতে আরও শক্তিশালী হয়। লোয়ার অর্ডার গত ম্যাচে আমরা দেখি যে প্রথম ইনিংসে 41-এ 60 উইকেটের পতন হয় এবং তারপরে 30-31 রানে 6টি উইকেটের পতন হয়। সেই জন্য ওয়াশিংটন সুন্দরকে খেলানো হচ্ছে, ইটস ফাইন, কিন্তু উইকেটটা তো নিতে হবে। 20টি উইকেট না নিলে টেস্ট ম্যাচ জেতা সম্ভব না, এবং এই 20টি উইকেট কি এই বোলিং লাইন আপ নিতে পারবে? যদি সবাইকে ভুল প্রমাণ করে এই বোলিং লাইন আপ বা যেসব বোলাররা রয়েছেন তারা যদি 20টি উইকেট নিতে পারেন, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। বাট এখান থেকে যদি ভারত হেরে যায় তাহলে কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন জন্ম দেবে এই এজবাস্টন, এবং সেই প্রশ্নের উত্তরগুলো গৌতম গম্ভীরকে দিতে হবে। একদমই জয়জ্যোতি, এই জায়গা থেকেই কুলদীপকে কেন খেলানো হলো না এ নিয়ে কিন্তু অনেক কিংবদন্তিরাই অনেকেই বলছেন যে এজবাস্টনে যদি তিনি খেলতেন তাহলে ইংল্যান্ডের খেলোয়াড়দের কাছে কিন্তু তিনি অনেকটাই বিধ্বংসী হয়ে উঠতে পারতেন। অবশ্যই কুলদীপ যাদব এক্স ফ্যাক্টর, এবং আমি বলে রাখি যে তিনি তার ব্যাটিংয়ে শান দেওয়ার জন্য, ব্যাটিং নৈপুণ্যতা বাড়ানোর জন্য এক্সট্রা কিন্তু তিনি ব্যাটিং প্র্যাকটিস করেছেন, এবং তিনি অলরেডি গৌতম গম্ভীরের সঙ্গেও যা সূত্র মারফত খবর যে তিনি বলছেন তিনি খেলতে চান। এবং এই যেখানে নাকি এই উইকেট, যা মনে হচ্ছে প্রথম দিনের উইকেট দেখে এই সারফেসটা ড্রাই অত্যন্ত, এবং থার্ড এবং ফোর্থ ডেতে স্পিনাররা কিন্তু একটা পিভোটাল রোল প্লে করতে পারতেন এখানে, এবং কুলদীপ যাদব যদি থাকতেন এখানে তাহলে কিন্তু ইংল্যান্ড ব্যাটারদের ভাবতে হতো। আমরা প্রথম টেস্ট ম্যাচে দেখি কীভাবে রবীন্দ্র জাদেজাকে প্রত্যেকটা মুহূর্তে রিভার্স সুইপ খেলছেন। তার মানে কি রিভার্স সুইপ খেলছেন মানে এটাই যে তারা কিন্তু স্বচ্ছন্দ নন স্পিনিং অ্যাটাকের এগেনস্টে। তাই কুলদীপ এখানে কিন্তু একটা ডেঞ্জারাস মশলা নিয়ে আসতে পারতেন। একদমই জয়জ্যোতি, বিরতিতে যাব, তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। কে বলছেন, কোথা থেকে বলছেন? ব্যান্ডেল থেকে। হ্যাঁ বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে আজকে শুভমান গিলের ইনিংসটা নিয়ে। এর আগে আমরা দেখেছি শুভমান গিল সেইভাবে সেনা কান্ট্রিতে রান পায়নি, ইংল্যান্ডে, নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়ায়। বাট এই সিরিজে শুভমান গিল মানে প্রথম দুটো টেস্টে যেইভাবে খেলছে, ক্যাপ্টেন্সির চাপটা সত্ত্বেও, তার আগে শুভমান গিলকে নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়েছে, তাই ইনিংস নিয়ে কি বলবেন? আর একটা সাথে প্রশ্ন, সাই সুদর্শনকে একটা টেস্টের বিচারে কেন বসিয়ে দেওয়া হলো? এত মানে একটা ইনিংসে তো বসিয়ে দেওয়া ঠিক মনে হয়নি, এটা আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে। শুভমান গিলের কথা একটাই বলবো যে ক্যাপ্টেন্সি পাওয়ার পর তার ব্যাটিং নৈপুণ্যতা বেড়ে গিয়েছে এবং এক্সট্রা এফোর্ট দিচ্ছেন। আপনি দেখেন যা খবর এজবাস্টন বা এর আগে হেডিংলিতেও যে খবরটা পেয়েছিলাম যে তিনি 3 ভাগে প্র্যাকটিস করছেন, নিউ বল, সেমি নিউ বল, পুরনো বল, এবং এক্সট্রা টাইম দিচ্ছেন সেখানে। তাই এটা পরিষ্কার যে তিনি একটা এক্সাম্পল রাখতে চাইছেন যে আমি ক্যাপ্টেন, আমি পারফর্ম করছি, আমি যদি পারফর্ম করি বাকি ক্রিকেটারদেরও পারফর্ম করতে হবে। একদম মানে সেই আমরা আগের দিনে সেই 90s বা 80s যে ইমরান খানকে দেখতাম, একদম তিনি উদাহরণস্বরূপ তার ইনিংসটা রাখছেন, বার্তা দিচ্ছেন যে আমি যখন পারফর্ম করছি বাকি ক্রিকেটারদের পারফর্ম করতে হবে। শুভমান গিল দুর্ধর্ষ ব্যাটিং করছেন, এবং আমার কোথাও যেন সেই সৌরভ গাঙ্গুলি 2003-এর বা ব্রিসবেনের গাঙ্গুলি সেই ইনিংস 144-এর, বা রাহুল দ্রাবিড় বেশ কিছু এক্সাম্পলারি নক খেলেছেন ক্যাপ্টেন হওয়ার পর, বেশ কিছু ভালো ভালো ইনিংস খেলেছেন। শুভমান গিল কিন্তু অত্যন্ত ম্যাচিওর দেখাচ্ছে এক্ষেত্রে অ্যাজ ব্যাটার, এবং কাল যখন প্রেস কনফারেন্স করলেন মনে হচ্ছে যে একটা মানে একজন বড় ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স দেখছি, মানে ভাবি বড় ক্যাপ্টেন বলবো। খুব ম্যাচিওর এবং কুল কাস্টমার, এবং যত নিজেকে শান্ত রাখছেন তত কিন্তু নিজের সেরাটা বের করে আনতে পারছেন। একদম, শুভমান গিলকে নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব, তবে সময় হয়ে গিয়েছে এখন একটা বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে জয়জ্যোতি তোমার সঙ্গে আলোচনা করছিলাম, এবং দর্শক বন্ধুরা তারাও কিন্তু বেশ কিছু প্রশ্ন রেখেছিলেন শুভমান গিলকে নিয়ে। শুভমান গিল যার ব্যাটিং নৈপুণ্যতা কিন্তু বেড়ে গিয়েছে, এবং ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে আমরা দেখেছি তাকে যেরকম নানান সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, আবার অনেকে বলছেন যে তাকে সুযোগ দিতে হবে টেস্ট অধিনায়ক হিসেবে। শুভমান গিলকে নিয়ে কি বলবে? দেখো বর্ষতে শুভমান গিলকে নিয়ে যেটা বলার, যে ক্যাপ্টেন হিসেবে তিনি কি করবেন না করবেন সেটা তো অবশ্যই সময় বলবে, তবে ব্যাটসম্যান হিসেবে কিন্তু যথেষ্ট উন্নতি করেছেন, এটা বলতেই হবে। সেনা কান্ট্রিজে তুমি এই ইংল্যান্ড সফরের আগে যাও, সেনা কান্ট্রিজে তার কিন্তু রান নেই, সেই গ্যাপ বাই 91 ছাড়া সেরকম কিন্তু রান নেই। এই মানে এই সফরে এসে প্রথম টেস্টে তুমি দেখো প্রথম ইনিংসে 147-এর ঝকঝকে ইনিংস,
আজকেও কি ধৈর্য ধরে ব্যাটিং করলেন, প্রত্যেকটা বল শেষ পর্যন্ত দেখলেন, টেকনিক্যালি ভীষণ সাউন্ড মনে হলো তাকে, এবং যেভাবে তার ফিট মুভমেন্ট হয়েছে, যেভাবে ব্যাটের ফেসগুলো খেলেছেন এবং যেটা ডিফেন্ড করা সেটা ডিফেন্ড করেছেন, একদম মনে হচ্ছে ধ্রুপুরি ব্যাটিং এবং একই সঙ্গে কন্ট্রোলড অ্যাগ্রেশনের একটা ফিউশন দেখছি এজবাস্টনের সবুজ গালিচায়। আর শুভমান গিল এইভাবেই চলতে থাকুক এবং আমরাও সেই হোর্ডিংগুলো দেখতে থাকি। এজবাস্টনেও আশা করছি যে সেই হোর্ডিং রয়েছে যে গিল হ্যাঁ কি মানতা নেই বা হরদিল গিল গিল, তো এটা চলতে থাকুক। এই ব্যাটসম্যান শুভমান গিলকে এখন সবাই উপভোগ করছে এবং এই ইনিংসগুলো ড্রেসিং রুমেও বার্তা দিচ্ছে একটা, যে ক্যাপ্টেন যদি পারফর্ম করে তাহলে বাকিদেরকেও কিন্তু পারফর্ম করতে হবে, এবং সেটাই কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং যে পার্টনারশিপগুলো তিনি করেছেন অত্যন্ত ভাইটাল, যশস্বীর সঙ্গে শুভমান গিলের 66 রানের পার্টনারশিপ, এবং সব থেকে ভাইটাল পার্টনারশিপ আমার মনে হয়েছে আজকে ম্যাচের প্রথম দিন এই যে রবীন্দ্র জাদেজার সঙ্গে শুভমান গিলের এই পার্টনারশিপ, এটা কিন্তু অনেকটা মোড় ঘুরিয়ে দিয়েছে। যেখানে মোমেন্টামটা ইংল্যান্ডের দিকে ছিল সেখান থেকে মোমেন্টাম কিন্তু শিফট করে দিয়েছে এই জাদেজা এবং শুভমান গিলের পার্টনারশিপ। একদমই। এবং তুমি বলছিলে একজন দর্শক বন্ধু তিনিও বলছিলেন যে সাই সুদর্শনকে নিয়ে কিছু একটা প্রশ্ন ছিল, সেটা নিয়ে যদি বলো। সাই সুদর্শনকে মানে টু আর্লি তাকে যে ছেড়ে দেওয়া হলো, এবং গত ম্যাচে আমরা দেখেছি যে অন সাইডে একটা দুর্বলতা ধরা পড়েছে, সেরকম দুর্বলতা সব ক্রিকেটারের থাকে, এবং সেই দুর্বলতা নিয়ে তো ঘরোয়া সিজনে বা আইপিএলে এত রান করেছেন তিনি, তাই আরও একটা সুযোগ অবশ্যই প্রাপ্য ছিল সাই সুদর্শনের। এখানে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ডিসিশন নিয়ে তো অলরেডি আমরা আলোচনা করেছি, তবে আশা রাখবো যে এখনও পর্যন্ত তো আরও 3টে টেস্ট ম্যাচ রয়েছে, সাই সুদর্শন অবশ্যই কামব্যাক করবেন, এবং যথেষ্ট ভালো ব্যাটার এবং ভালো ব্যাটার বলেই কিন্তু তিনি এই ইংল্যান্ড সফরে রয়েছেন। এবার সুযোগ হয়নি, অবশ্যই আগামীতে তার সুযোগ আসবে। একদমই। এবং এবার একটু আসি যশস্বী জয়সওয়ালের কথায়। তুমি এর আগেও বলেছিলে যে ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু তার সাফল্য আমরা দেখেছি, আজকেও তার যে অর্ধশত রান 87 রানের, এবং রীতিমতো ইংল্যান্ডের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করলেন। যশস্বী জয়সওয়ালকে নিয়ে কি বলবে? দুর্ধর্ষ, এবং যেভাবে ব্যাটিং করছেন, ফ্রি ফ্লোতে ব্যাটিং করছেন, মনে হয় কখনো বাহাতি সেহবাগকে দেখছি, কখনো সেই পুরনো বিনোদ কামলির মনে হয়, তবে বিনোদ কামলির পরিণতি যেন না হয় এই যশস্বী জয়সওয়ালের। তবে দুর্ধর্ষ খেলছেন, যতক্ষণ ক্রিজে রয়েছেন মানে চোখ সরানো যাবে না যশস্বীর ব্যাটিং থেকে। এবং আজকে 87 রান করেছেন, এক্সপেক্ট করছিলাম আরেকটা 100 রান হবে, কারণ প্রথম টেস্টে প্রথম ইনিংসে আমরা 100 রান দেখেছি। তারপরে তাকে নিয়ে সমালোচনা হয়েছে যেহেতু তিনি গালি এবং স্লিপ কর্ডারে তিনি ক্যাচ মিস করেছেন, তবে তার ব্যাটিং নিয়ে কোনো কথা হবে না। ইংল্যান্ডের সঙ্গে লাভ অ্যাফেয়ারটা চলছে। আমি একবার একটা পরিসংখ্যান একটু দিতে চাইবো যে ইংল্যান্ডের বিরুদ্ধে তার রান সংখ্যা 80, 209, 214, 73, 57, 101, 87। তাহলে এটা একদম পরিষ্কার যে ইংল্যান্ড বোলারদের কিন্তু খুব ভালোভাবে তিনি রিড করতে পারছেন। আজকের এজবাস্টনের সকালও কিন্তু সেটার ব্যতিক্রম নয়, দুর্ধর্ষ ব্যাটিং। এই ধারাটা চলতে থাকুক, আশা করবো যে পরের ইনিংস বা তারপরে টেস্ট ম্যাচে আবারও 100 রান আসবে যশস্বী জয়সওয়ালের। একদমই। ফিরে আসবো আরও একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আলোচনা চলছে এবং জয়জ্যোতি একটা বিষয় জানতে ইচ্ছা করছে। এখানে করুণ নায়ারকে আমরা দেখলাম, তাকে 3 নম্বরে খেলানো হচ্ছে প্লেইং 11-এ, যেখানে সাই সুদর্শন ছিলেন, এবং সেই জায়গায় করুণ নায়ার একদম ওপরের অর্ডারে এসেছেন, কিন্তু প্রথম ইনিংসে কোথাও গিয়ে তিনি ব্যর্থ। এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবে? দেখো বর্ষটি, প্রথম কথা হচ্ছে যে করুণ নায়ারকে অফ দ্য অর্ডারে নিতেই হতো, কারণ আজকে সাই সুদর্শন নেই, তাকে প্রমোট এই জন্যই করেছে। তবে খুব ভালো ব্যাটিং করছিলেন, মানে এত ভালো ব্যাটিং করছিলেন করুণ নায়ার, কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আজকে বোধহয় একটা বড় রান আসতে চলেছে করুণ নায়ারের ব্যাট থেকে। যেভাবে তিনি ড্রাইভ, কিছু মানে চোখ ধাঁধানো কভার ড্রাইভ দেখলাম, কভার এক্সট্রা কভার মাঝখান দিয়ে বল পাঠালেন বাউন্ডারির বাইরে, এবং যে কনফিডেন্সটা, ব্যাটারের ব্যাটিং দেখে কিন্তু কনফিডেন্স আমরা বুঝতে পারি যে কতটা কনফিডেন্ট তিনি কিন্তু কনফিডেন্ট ছিলেন আজকে। এবং যেভাবে ব্যাটিং চলছিল তাতে আশা করা এটাই হচ্ছিল যে একটা বড় রান আসতে চলেছে করুণ নায়ারের ব্যাট থেকে, কিন্তু ওই যে শুরুটা সবাই জানে করতে, কোথাও গিয়ে শেষটা করতে পারে না। তাই আজকে করুণ নায়ারের তাই হয়েছে, শুরুটা তিনি করেছেন, তবে ওই 30-এর ঘরে গিয়ে আটকে গিয়েছেন। এরকম ব্যর্থ হলে বারবার সুযোগ আসবে কিনা সেটা বলা খুব মুশকিল, তাই যখন যে সুযোগটা আসবে সেটা এনক্যাশ করা উচিত। আজকে একটা হিউজ মানে অপরচুনিটি ছিল যেটা এনক্যাশ করতে পারতেন করুণ নায়ার, শুরুটাও দুর্দান্ত করেছিলেন, এবং তার সঙ্গে যশস্বী ভালো পার্টনারশিপও কিন্তু আমরা দেখছিলাম। করুণ নায়ারের সঙ্গে যশস্বীর 80 রানের পার্টনারশিপ, সলিড পার্টনারশিপ হয়, এবং মনেই করছিলাম যেটা বললাম যে করুণ নায়ারের ব্যাট থেকে বড় রান আসবে, কিন্তু ওই যে
আউট হয়ে গেলেন। আশা করবো যে যেখানে ছেড়েছেন সেখান থেকে আবার শুরু করবেন দ্বিতীয় ইনিংসে, এবং একটা বড় রান, মানে 30-এর ঘরে আটকে গেলে হবে না, 100+ রান চাইছি করুন। আর সেক্ষেত্রে বারবার যে করুণার তিনি সুযোগ নষ্ট করছেন, তার কি কোনো খেসারত দিতে হতে পারে তাকে? যদি বারবার সুযোগ নষ্ট হয় তাহলে তো একদমই খেসারত তো দিতে হবেই, কারণ পরবর্তী টেস্ট ম্যাচ বা তারপরে টেস্ট ম্যাচে রিপ্লেসমেন্ট অবশ্যই দেখবে। এবং এই যে টিম ম্যানেজমেন্ট কখন কাকে বসাচ্ছে, কখন কাকে দলে খেলাবে কেউই জানে না, হয়তো গৌতম গম্ভীর নিজেও জানেন না, ম্যাচের আগের দিন ঠিক করছেন। তাই রানটা করে যেতে হবে, নিজের যে জায়গাটা সিকিউর করার জন্য রানটা করে যেতে হবে। শুভমান গিল যতই বলুক যে তিনি প্লেয়ারদের সিকিউরিটি দেবেন, তার সঙ্গে তো কোচ গৌতম গম্ভীর রয়েছেন, তিনি কিন্তু সবাইকে সিকিউরিটি দেন না। তাই রানটা যদি করে নেওয়া যায় তাহলে নিজের সিকিউরিটিটা নিজেই কিন্তু রাখতে পারবেন, এটাই বলার। একদমই যদি সময় তো আমাদের হাতে অল্প, ঋষভ পান্তকে নিয়ে আসে। ঋষভ পান্ত গত প্রথম টেস্টে আমরা দেখেছি দুটি ইনিংসে কিন্তু দুটি ক্ষেত্রে তিনি 100 রান করেছেন দুটি ইনিংসেই। তবে আজকে তার পারফরমেন্স নিয়ে কি বলবে? ঋষভ পান্ত ভালো ব্যাটিং করছিলেন এবং তিনিও সলিড লাগছে, তাকেও সলিড লাগছিল যে ব্যাটিং করছিলেন, প্রত্যেকটা বল শেষ মুহূর্ত অব্দি দেখে নেগোশিয়েট করছিলেন। তবে ওই যে 25 রান করে তিনিও ক্যাপিটালাইজ করতে পারলেন না, এবং সেটার যন্ত্রণা, আউট হওয়ার পর তিনি ড্রেসিং রুমে গেলেন এবং হেলমেটটা ছুঁড়ে ফেললেন। এই যে যন্ত্রণাটা, এটা থাকুক, পরের ইনিংসে আশা করবো যে একটা বড় রান আসবে। একদম। এবং নীতিশ কুমার রেড্ডি, আমরা দেখলাম শার্দুল ঠাকুরের জায়গায় তাকে আনা হয়েছিল, কিন্তু ব্যাট হাতে কিন্তু তিনি চরম ব্যর্থ। নীতিশ কুমার রেড্ডির যে পারফরমেন্স, সেই পারফরমেন্সকে বা কিভাবে ব্যাখ্যা করবে আজকে? এটা ব্যাখ্যার কিছু নেই। নীতিশ কুমার রেড্ডিকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে। আগের ম্যাচে আমরা দেখেছি যে বোলিং অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুর ছিলেন, তিনিও বিশেষ কিছু করতে পারেননি। অবশ্যই পরে সেকেন্ড ইনিংসে তিনি উইকেট পেয়েছেন। তবে নীতিশ কুমার রেড্ডিকে মূলত নেওয়া হয়েছে যাতে ব্যাটে অ্যাসিস্ট করতে পারেন। তবে যেভাবে সুইং হয়েছে, ইনসুইং হয়েছে, সেই বলটা পড়তেই পারেনি, বুঝতেই পারেনি, এবং তিনি আউট হয়ে গেলেন। তাই এই ইনিংসটা নীতিশ কুমার রেড্ডির জন্য তো ভালো কিছু আনেনি। দেখা যাক, এখনও অনেক সময় বাকি এই ম্যাচের বল হাতে বা দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কিছু চমৎকার করতে পারেন কিনা নীতিশ কুমার রেড্ডি। যদি আগামীকালের জন্য তোমার তরফে টিম ইন্ডিয়ার ক্ষেত্রে কি প্রেসক্রিপশন থাকছে? প্রেসক্রিপশন এটাই যে যত বেশি সম্ভব মানে উইকেটের থেকে রানটাকে বাড়িয়ে নিতে হবে, যতটা পারা যায় 400 450-র কাছাকাছি গেলে খুব ভালো হয়। এবং তারপর বোলিংটা ঠিকঠাক করতে হবে। নজরে থাকবে শুভমান গিলের ক্যাপ্টেন্সিও, কীভাবে বোলারদের রোটেট করছেন। এবং আকাশদীপ, তার কাছে কিন্তু বিরাট সুযোগ, আকাশদীপকে ছাপিয়ে যেতে হবে। বুমরার বদলে তাকে নেওয়া হয়েছে, এবং এটা পরিষ্কার যে আকাশদীপকে কিন্তু এই মুহূর্তে ব্যাংক করছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। আশা করবো যে আকাশে, মানে এজবাস্টনের আকাশে দ্বীপ জ্বালাবে এই আকাশদীপ। একদমই। এবং আগামী টেস্টের যে ম্যাচগুলি রয়েছে সেদিকের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এজবাস্টনের আগামী যে ম্যাচ রয়েছে, আগামীকালের ম্যাচ। আজ ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। তোমার দীর্ঘ অভিজ্ঞতা স্পোর্টস জার্নালিজমে, তোমার খুব মনে পড়ছে এমন কোনো অভিজ্ঞতার কথা আজকের দিনে? একটা মুহূর্ত বলবো, জাস্ট অনেক বড় বড় ক্রিকেটারের ইন্টারভিউ নিয়েছি, তবে একটা মুহূর্ত একেবারেই ভোলার নয়। 2020 সাল 5ই মার্চ মুম্বাইয়ের তাজল্যান্ড সেন্ট সচিন টেন্ডুলকারের এক্সক্লুসিভ সাক্ষাৎকার। এর আগে গাভাস্কার, মুরলীধরন, অনেকের ইন্টারভিউ, গ্লেন ম্যাকগ্রা ইন্টারভিউ নিয়েছি, তবে এই ইন্টারভিউর ওপর কোনো ইন্টারভিউ হয় না। তাই আজকে ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডেতে বারবার কিন্তু সেই 2020 5ই মার্চে ফিরে যাচ্ছে সেই মুম্বাইয়ের তাজল্যান্ড সেন্টে। এবার খুব ছোট করে একটা ফুটবলের খবর জানতে চাইবো। মানালো মার্কোস, তিনি ইস্তফা দিয়েছেন। এআইএফএফ এর তরফে এখনো পর্যন্ত কি জানানো হয়েছে? এআইএফএফ তো মানে রেডি, মানে মানালো মার্কেজ ইস্তফা দেওয়ার যে ইচ্ছেটা তিনি প্রকাশ করেছেন হংকং ম্যাচ হারার পরেই, এবং জঘন্য পারফরমেন্স ভারতীয় দলের তার তত্ত্বাবধানে। তাই তাকে যে সরিয়ে দেওয়া হবে এটা একদম পরিষ্কার, এবং তিনি দিয়েছিলেন ইস্তফাপত্র, সেটা কিন্তু গ্রহণ করে নেওয়া হয়েছে এআইএফএফ এর তরফ থেকে। একদমই। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।